আমাকে বলে তুই তো স্যারের দালাল, আবার বলছে তুই তো মুরিদ, এরকম ভাষা, ল্যাঙ্গুয়েজটা খারাপ। সে একদম আমি বলছি যারা এরকম ভাষা বলেন আমি কেন স্যারের দালাল হয়েছি এটা আগে চিন্তা করেন। আমি তো 10-12 বছর মেডিকেলের পেছনে দৌড়, একজনও তো আমাকে ওই তার দালাল বানাইতে পারে নাই। আমার ব্যর্থতা তার ব্যর্থতা। তারপরে বলে স্যারের মুরিদ। হ্যাঁ আমি মুরিদ, আপনি কেন হবেন, কখন হবেন? যখন ওই ব্যক্তির কোনো একটা জিনিস আপনার এত ভালো তার কারণে আপনি তার মুরিদ হবেন। কেউ এভাবে তো আকৃষ্ট করতে পারে, আর আমাকে পারছেন, আমি স্যারের মুরিদ হয়েছে, সমস্যা কি? দালালি কার করবো আমি? যে দালালির বিনিময় আমি এমন একটা বিনিময় পৃথিবীতে কেউ দিতে পারবে না, আমি ওই পারে জানিব। যার কারণে আমার টিল ডেথ আমি এইভাবেই থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমিন। একদিন জালাল ভাইয়ের মতো সব বুঝবেন এবং ওনার নিজে, উনি ডাক্তার না কিন্তু 250 রুগী, ওনার জটিল রুগী ভালো হয়ে গেছে, ওই উনি তত্ত্বাবধান করেছেন, নিয়ম কানুন বলে দিয়েছেন, বুঝাইছেন, তাদেরকে নিয়ে ব্যায়াম করছেন, তাদের সব শিখাইছেন। এখন আলহামদুলিল্লাহ তার, সে ডাক্তার না, 250 রুগী তার আলহামদুলিল্লাহ ওষুধ মুক্ত হয়েছে, 250 ফ্যামিলি। এই জালাল ভাইয়ের মতো একটা ডাক্তার দেখান। উনি তো ডাক্তার না, উনি তো বলেননি উনি ডাক্তার। আমার কথা বুঝতে পারছেন? জালাল ভাই গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতেছে, প্রমাণ সহকারে। জালাল ভাই বলেন আপনি কত রুগী আপনার এই পর্যন্ত? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী শিক্ষক, কাফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাটোর সদর। একটু কথা বলে ওই স্যারের কথায় যাব আমি। আমাকে যারা চেনেন না, যারা জানেন, যারা চেনেন না তাদের বলছি, আমি 10 থেকে 12 বছর চিকিৎসা করে অলমোস্ট এনার্জি জিরো হয়ে বিছানায় পড়েছিলাম। আর পার ডে 22টা ওষুধ খাইতাম। এর মধ্যে 4টা হাই প্রেশার ওষুধ ছিল, ফ্যাটি লিভারের ওষুধ ছিল, অ্যাংজাইটি, আপনার ইনডেভার, ফ্রেনজিট, লেনজিট, গ্যাসের ওষুধ 8-10টা ছিল, ঘুমের ওষুধ ছিল 2টা রিভোট্রিল, আরও অনেক কিছু ছিল আর কি। তো ওইখান থেকে আমি 20 সালে স্যারকে পেয়েছি, ওই অবস্থায় বিছানায় ফ্ল্যাট অবস্থায় আমি স্যারকে ফলো করতে করতে আজকে আমাকে দেখছেন এই অবস্থায় আছি আমি। এবার স্যার যেটা বললেন, আমি শুধু নিজে উঠে এসেছি, তো স্যার একটা কথা বলেন যে আল্লাহ যে জ্ঞানটা আপনাকে দিয়েছেন ওইটা যদি আপনি না ছড়িয়ে দেন পরে গিয়ে আপনি ধরা খাবেন। তো যেভাবে আমি ওষুধ মুক্ত হয়েছি, সুন্দর হয়েছে, আমার মাথার মধ্যে ওইটা ঢুকেছে যে আমার আশেপাশে যারা আছে সবাই সুস্থ সুন্দর হবে। এই লক্ষ্যে আমি আমার বাড়ির পাশে একটা মাঠে এক্সারসাইজ শুরু করি এবং এই বিষয়ে পরামর্শ দেওয়া শুরু করি। তো 1-2টা করতে করতে মানুষজন আসে এবং দেখে আমাকে যে এই ডায়াবেটিস আর হাই প্রেশার এমনি ভালো হয়ে যাচ্ছে, এটা কোনো রোগ না, এমনিতে ভালো হয়ে যাচ্ছে, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 7 দিনে ওখানে ডায়াবেটিস ভালো হয়ে গেছে, এখানে আসা লাগেনি। এইভাবে ভালো হতে হতে সিরিয়াস পেশেন্ট যারা ইন্ডিয়া দৌড়ায়, এখানে আসে না। আসলে আমাদের মাথার মধ্যে ওষুধ ঢুকেছে আর আরেকজন সুস্থ করে দিবে, এটা বের হতে একটু দেরি হয়। তার ইন্ডিয়া থেকে 3-4 বার যখন ঘুরে আসে তখন এসে আমার কাছে আসে, তখন স্যারের লাইফস্টাইল আমি ওখানে কপি করি। তো এইভাবে সিরিয়াস পেশেন্ট ভালো হয়েছে। গতকালকে এখানে বলেছি আমি, তো সিরিয়াস পেশেন্টের মধ্যে হার্ট ডিজিজের পেশেন্ট আসে, এরা 2জন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, যাদের বয়স কম ছিল এবং তারা মানে মাথায় ক্যাচ করতে পারছে যে আমি কি বলছি, এভাবে মেনেছে হয়েছে। আর বৃদ্ধ মানে 60 ঊর্ধ্ব 2জন ছিলেন, তারা এখনো রিকভার হতে পারেনি, আসছে। আর হার্নিয়া 2জনের ভালো হয়েছে, যেটা কোনো দিনও ভালো হয় না, আমি দেখছি বিভিন্ন জায়গায়, মানে আশ্চর্য বিষয়, তারাও আশ্চর্য হয়ে গেছে এটা হার্নিয়া ভালো হবে কিভাবে। টিউমার ছিল 4জনের টিউমার ভালো হয়ে গেছে, মানে কপালে ছিল, এই জায়গায় ছিল, আর লাইম্ফোমা মনে হয়েছিল একটা, প্রত্যেকটা স্কিনের নিচে সমস্ত শরীর, ওটা ভালো হয়ে গেছে। এরকম মানে সিরিয়াস পেশেন্ট। আর আশ্চর্য লাগে আমার, আমি গতকালকে যাই এই কথাটা এখানে বলেছি, যে ভাইয়ের হার্নিয়া ভালো হয়েছে ওই ভাইয়ের হাঁটু রিপ্লেস করতে বলেছিলেন, ইন্ডিয়াতে উনি 3 বার গেছেন, 4 লক্ষ রুপি চেয়েছে ওখানে। তো উনি যাই হোক এসছে, আমার কাছে থাকতে থাকতেই এখন ওই 50 কেজি ওজনের বস্তা নিয়ে চলাফেরা করে এবং সারাদিন কাজ করে। মানুষ অ্যাস্টনিস্ট হয়ে গেছে যে এই লোক মরে যাবে, এই লোক করে কি। তো মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এরকম অহরহ আছে ওখানে। স্যার বললেন 250+, হ্যাঁ 250+ই মানুষ সুস্থ হয়ে গেছে ওখানে এবং আরো হচ্ছে। আর আমার এখন শুধু আমি একটা চ্যালেঞ্জ আপনাদেরকে দেই যে কোন রুগীকে ভালো করেছে কোন ডায়াবেটিসের ডাক্তার বা প্রেসারের ডাক্তার বা ইত্যাদি ইত্যাদি, যে তার জীবনে কয়টা রুগীকে ওষুধ মুক্ত করেছে সে একটা স্টেটমেন্ট দিবে। আমার কথা বলেন, তাহলে আপনার সত্য তো একদম দিবালোকের মতো স্পষ্ট যে তাদের আমি খারাপ। আমি মনে করেন যে আমি একেবারে ইবলিসের বংশধর মনে করেন, আমি ইবলিসের চাইতে খারাপ, ঠিক আছে মেনে নিলাম, তাতে তোমার কি? আমার কথা হলো আমার পরামর্শে কত রুগী ভালো হয়েছে সেটা আমি বলতেছি না, আমার রুগীর পরামর্শে 250 রুগী ভালো হয়েছে, বাকিটা বুঝে নেন। তো এরকম লাখ আছে জালাল ভাইয়ের মতো, কিন্তু তারা ওই জালাল ভাইয়ের মতো এটাকে সিরিয়াসলি নেয় নাই, ভালো হইয়া চুপচাপ বসে রয়েছে।
তোরা জবাব দিবি, মনে রাখবি। হ্যাঁ, জবাব দেবে, কারণ নিজে ভালো হইয়া তার আরেকজন প্রিয়জনকে সে যদি না আনে, বুঝতে পারছেন, সে মুমিনের বৈশিষ্ট্যের বাইরে। কারণ একজন মুমিন সবসময় নিজের আপনজনদের, পাড়া প্রতিবেশী সবার জন্য সে নিজের জন্য যেটা ভালো সেটাই ভালো মনে করে। আমি যদি কাউকে একটা জিনিস গিফট করি, যে শার্টটা আমি পরি ওই সমমানের আর একটা গিফট করি। আমার কথা বুঝতে পারছেন? তো ওদিন আমি মার্কেটে গেলাম, তো আমার সাথে আরেকজন ছিল, তো ওকে একটা কিছু সে শার্ট দিতে চাচ্ছে। তাই আমি বললাম যে, পরে আমি কিছু বলি নাই, কিন্তু ঠিক আমি যেই দামের কিনেছি ওকে ঠিক একই দামেরই ওখান থেকে আমি মানে কিছু না বলেই চয়েস করেছি যে এইটা আমার পছন্দ, তাই এটা দাও। তার মানে বুঝতে পারছেন, আপনি সবসময়, আমরা কি করি, কাজের লোককে কম দামি জিনিস দিই কেন? আমি মনে করি আপনি যেটা পরেন সেটা তাকে দিবেন। তারপরে কয়েকদিন পরে আপনাদের নাকি এই কিসের লুঙ্গি পাওয়া যায়, হোয়াট ইজ জাকাতের লুঙ্গি। আপনি যে লুঙ্গি পরেন সেই লুঙ্গি আপনি মানুষকে দিবেন। আপনি যেই পোশাকটা আপনি পরেন, যেই জামাটা আপনি গায়ে দেন, ঠিক সেই রকম একটা আপনি দান করবেন। কথা বুঝতে পারছেন না? এগুলো কেন আমি বুঝি না, আমাদের মানসিকতা এরকম কেন। আপনি 10 জনকে দিয়েন না, 2 জনকে দেন, কিন্তু তাকে সেম জিনিসটা দেওয়ার চেষ্টা করেন। এখন জাকাতের লুঙ্গি এক ধোয়া দেওয়ার পর রং চলে যায়। এখন এটা একটা হয়েছে, ওই যে এতগুলা লুঙ্গি দিছে, শাড়ি দিছে, বিরাট জমায়েত হয়েছে। বাকিটা বললাম না, আল্লাহ বাকিটা মনের খবর, দিলের খবর আল্লাহ জানে। তাহলে আমাদের চ্যালেঞ্জটা সহজ। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা যে পরামর্শ দিতেছি খুব খারাপ, কোনো সন্দেহ নেই, ওকে, কিন্তু তোমরা যে দিতেছো, কয়টা রোগী ভালো হয়েছে, তোমাদের ওষুধ মুক্ত হয়েছে, একটা দেখাও, একটা রোগী। আমি তো দেখাইলাম যে আমার রুগী যে কিনা বিছানায় পড়েছিল, সে আমার রুগীও না, সে আমার ভিডিও দেখে দেখে ভালো হয়েছে, তো আমি জানি না রুগী কাকে বলে। ধরেন আমার এসে দেখায়, আমার প্রেসক্রিপশন নিছে, আমার ভিজিট টিজিট দিছে, হ্যাঁ বেটা ভিজিটও দেয় নাই। আমি 20 সাল থেকে স্যারকে ফলো করি। আমি তো ফ্ল্যাট ছিলাম, আমি 3 বছর ফলো করার পরে যখন আসার ক্ষমতা হলো ঢাকায়, তখন 23 সালের সেপ্টেম্বরে একটা স্যারের সঙ্গে দেখা করছিলাম। আর আজকে তো এই, আর আরেকটা কথা, গতকালকে স্যারকে একটা ফুল গিফট করেছিলেন ইন্ডিয়া, পূর্ব বর্ধমান ইন্ডিয়া থেকে আসাদুল শেখ। উনি তো এখানে আসেননি, যাই হোক আমার সঙ্গে পরিচয় হয়েছে। যেহেতু আমার কার্যক্রমগুলো সব আমি স্যারের পেজে শেয়ার দিয়ে আপলোড করি, ওই পেজ ফলো করে মানে আমাকে চিনেছে অনেকেই। ওখান থেকে আমার 29K ফলোয়ার হয়েছে স্যারের মাধ্যমে ওই পেজে। তারা আমার ভিডিও দেখে, ওনার ফলোয়ার আছে 29,000। তাহলে এরকম যদি আমাদের লাখ লাখ রোগী যারা ভালো হচ্ছে, তাদের যদি এরকম 50,000, 1 লাখ, তারও বাড়বে, এভাবে যদি ফলোয়ার হয়, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা বুঝতে পারতেছেন? আপনারা না বুঝলেও যাদের বোঝার হেরা বুঝতেছে, এখন শয়তানি দেখলে বোঝা যায়। যাদের বুঝাইতেছে এরা বোঝে না, কিন্তু ওরা বুঝতেছে ঝামেলা কোথায় শুরু হয়েছে। এই জন্য শয়তানি বাড়তেছে দিন দিন। আরেকটা বিষয় আমি কথা বলতে চাচ্ছি, কিছুদিন আগে স্যার যে বিষয়টা বললেন যে 60,000 টাকার পণ্য না 61,000 টাকার ওষুধ লেগেছেন, ওখানে আমি যাই রিপ্লাই দিয়েছিলাম, আর আমি ছাড়ি না, যেটা আমার নজরে আসে। স্যারের বিরুদ্ধে কেউ কিছু বললে আমি ছাড়ি না, যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে ফাইট করতে থাকি। ওখানে রিপ্লাই দিলাম, তো আমাকে বলে তুই তো স্যারের দালাল, আবার বলছে তুই তো মুরিদ, এরকম ভাষা, ল্যাঙ্গুয়েজটা খারাপ, সে একদম ডক্টর। আমি বলছি যারা এরকম ভাষা বলেন, আমি কেন স্যারের দালাল হয়েছি এটা আগে চিন্তা করেন। আমি তো 10-12 বছর মেডিকেলের পেছনে দৌড়াইছি, একজনও তো আমাকে ওই তার দালাল বানাইতে পারে নাই। আমার ব্যর্থতা তার ব্যর্থতা। আমি তো চেন্নাই পর্যন্ত গিয়েছি, তারপরে বলে স্যারের মুরিদ। হ্যাঁ আমি মুরিদ। মুরিদ আপনি কেন হবেন, কখন হবেন? যখন ওই ব্যক্তির কোনো একটা জিনিস আপনার এত ভালো লাগবে যার কারণে আপনি তার মুরিদ হবেন। তো ওই আপনাকে কেউ এভাবে তো আকৃষ্ট করতে পারে নাই। স্যার আমাকে পারছেন, আমি স্যারের মুরিদ হয়েছি, সমস্যা কি আপনার? দালালি কার করবো আমি? যে দালালির বিনিময় আমি এমন একটা বিনিময় নেব, এই বিনিময় পৃথিবীতে কেউ দিতে পারবে না, আমি ওই পারেসা নিব। যার কারণে আমার টিল ডেথ আমি এইভাবেই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমিন বলেন, আমিন আমিন। আল্লাহ অলরেডি আমার স্কুল পরিবর্তন শুরু হয়ে গেছে। আমি আমার উপজেলার আশেপাশে নিবেন, আমি খুবই অ্যাক্টিভ টিচার ছিলাম, অত্যন্ত অ্যাক্টিভ টিচার ছিলাম। আমি সহকারী শিক্ষক, কিন্তু মানুষ জানতো যে আমি প্রধান শিক্ষক, এতটা অ্যাক্টিভ ছিলাম। আর মাঝখানে অসুস্থতার কারণে ফ্ল্যাট ছিলাম, এখন উঠে এসেছি, বাচ্চারা আবার ফিরে আসছে। এখন কেউ যদি প্রসেস ফুড হাতে নেয়, আরেকজন দৌড়ে স্যার গার্বেজ খাচ্ছে, তার মানে ওর মাথা কি হবে? স্যার ওর মাথা গার্বেজ হবে। প্রত্যেক মানে ভাষা হয়ে গেছে আমার স্কুলে, যে কোনো প্রসেস ফুড দেখলে বলে যে গার্বেজ। তা আমি অ্যাট ফার্স্ট এদের বোঝাতে মানে চেষ্টা করছি যে এই প্রসেস ফুডগুলো ক্ষতি কিভাবে করে।
অনেকে হুট করে বলে স্যার বাসায় যাবো, সমস্যা কি, পেট ব্যথা, কাছে আসো, সুন্দরভাবে ডেকে নিয়ে বলে তুমি আজ সকালে কি কি খেয়েছো, যাই কালকে কি কি খেয়েছো। ওর মধ্যে যদি প্রসেস ফুড থাকে তাহলে যে গার্বেজ খেয়েছো যার কারণে তোমার পেট ব্যথা হচ্ছে, তাহলে খাবে আর না স্যার আর খাবো না। এইভাবে পরিবর্তন হয়ে গেছে। আর এক্সারসাইজটা আমি আমার বাচ্চাদের নিয়ে এত আনন্দ করি, আমার ওই প্রত্যেকটা ভিডিও, ওখানে স্কুলের ভিডিও আমি স্যারের পেজে দিয়ে দিই, এবং প্রত্যেকটা বাচ্চা যার আমার 2টা সন্তান বুলেট হবে, স্যার বলছেন যে বুলেট হবে, বুলেটই তৈরি করবো আমি ইনশাআল্লাহ। তো আমি ডে বাই ডে ইমপ্রুভ করছি। আর একটা কথা, আমি তো ফেসবুকে সবসময় থাকি। আমি 82 কেজি থেকে 49 কেজিতে যখন গিয়েছিলাম তখন তো কঙ্কাল ছাড়া কিছুই না। আমি যেহেতু অসুস্থ ছিলাম যার কারণে এই ঘটনা ঘটেছিল। আমার শরীরের মধ্যে সম্পূর্ণই পানি ছিল, না ছিল চর্বি, না ছিল কোনো মাসেল। যখন আমি এই কাজটা করলাম তখন ধাম করে ওই আমার ওই 33 কেজি 31 কেজি নাই, তখন মানুষ আমাকে গেলাইছে অনেক। তারপর ফেসবুকে যখন দেখে নিজের চেহারায় যেমন আবার ভালো পরামর্শ দেয়, এখন আর এই কথা বলে না। স্যার একটু আগে যে কথা বললেন, আর গতকালকের কথাটা আজকে আবার রিপিট করছি। তো সবাই জানতো যে আমি মারা যাব, আর যখন আমি কঙ্কাল হয়ে গেছিলাম তখন 100% সবাই শিওর হয়ে গেছিল যে মারা যাবে। কিন্তু এই কঙ্কাল হওয়ার আগে আমি নিশ্চিত ধরে নিয়েছিলাম যে আমি মারা যাচ্ছি। মানে কঙ্কাল হওয়ার আগে যখন 82 কেজি নিয়ে বেডে শুয়েছিলাম, এবং আমার আত্মীয় স্বজন যত যা আছে গ্রামে, আমার রিলেটিভ সবার কাছ থেকে মাপ নিয়েছিলাম যে আমি চলে যাচ্ছি, মানে কোনো উপায় নাই, চিকিৎসা শেষ। এখন যখন এই কঙ্কাল হয়ে গেছে তখন তো আমার ভিতরে উঠে আসছে আমি রাইট ওয়েতে আছি এবং আমি সুস্থ হবো ইনশাআল্লাহ। কিন্তু সবাই মানুষ বলে তো মরে যাবে। এখন মরে যাবে বলে আমি যেগুলো করি, আমাকে এমন ভাষা বলেছে, গ্রামীণ ভাষায় বলে, তোর মাথা থেকে পা পর্যন্ত কাঁচা কঞ্চি দিয়ে পিটাইয়া যদি আমরা তুলে ফেলতে পারতাম তাহলে শান্তি পেতাম, তুই এগুলো করিস কি? স্যারের পদ্ধতি মানি তাই, বুঝতে পারছেন? এখন আর তারা কথা বলে না। এখন ওদেরকে একটা কঞ্চি দিয়ে বাড়ি দেওয়া যায় না। এখানে একটা কথা বলছি, আমার ওয়াইফের কাছে কিন্তু এখন আসে ওই গ্রামের সব মেয়েরা আশেপাশে পরামর্শ নিতে। তো একজনের ছেলে আপনার ইমিডিয়েট ডক্টর পাস করছেন, সে এমবিবিএস পাস করছে। তো এসে আমার ওয়াইফ যখন বুঝালেন যে ঔষধ দিয়ে হয় না, আমার কথা বললেন, উনি তো ওষুধ খেয়েছেন 10-12 বছর, 20-22টা। তো ডিটেলস বুঝাই দেওয়ার পরে ওই মেয়ের সেন্টেন্স হচ্ছে, তাহলে আমি এত টাকা খরচ করে আমার ছেলেকে ডক্টর কেন বানাইলাম? স্যারকে তো জাহাঙ্গীর কবিরাজ বলে, আমাকে অনেকে এরকম ভয়েস করে, আমি তো উল্টাপাল্টা অনেক কিছু শুনতে পাই। তো রিয়েল যেটা স্যার একটু আগে বলেছেন, যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার শত্রু হবে, তো ওটা আমার মাথা থেকে চলে গেছে। কালকে এক স্টাফ বলছে যে স্যার কিছু মনে করে না, ওই পাতাটা কেটে ফেলেছি, ভাষাটা এরকম ছিল যে কিছু মনে করবো, ওই পাতাটা কেটে ফেলেছি, মনে করলে আপনারই ক্ষতি, যত টেনশন করবেন তত আপনারই ক্ষতি। আরেকটা কথা গতকালকে এখানে বলেছি যে রিভার্স কিভাবে হয় জেকে লাইফ স্টাইলে, জেকে লাইফ স্টাইল জানলেই বুঝতে পারবেন, যদি জেনে মানতে পারেন তবে। তো ছোট্ট কথাটা বলি, আমার এক ছোট ভাই, আমি কোকোনাট অয়েল মেখে রোদে বসে আছি, আমাকে ও দেখেছে লম্বা ভুড়ি 82 কেজি, তারপরে দেখেছে কঙ্কাল, তারপরে এখন দেখতেছে হচ্ছে ভাই সিনেমাতে দেখতাম যে মানুষের এইভাবে উত্থান পতন হয়, আপনি বাস্তবে করে দেখালেন, এটা আশ্চর্য জিনিস। তো আমি যেই কাজ করতেছি ওই গ্রামে এখন হয়ে গেছে মুখ বন্ধ, এখন আমি আসি এইভাবে চলবো। আর মেইনলি যে সমস্যাটা, ওই স্যার যে কথা বললেন যে কাকা মাকা বা ওই আপনার গ্রিন জুস বা ওয়েট লসের যে জুসগুলা, এগুলা কম দামে বিক্রি করে, স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া যায়, এই প্রোডাক্টটা দেখেন তো কেমন। আমি স্যারের প্রোডাক্টটা না, পেজ কত, ওই যে 1.2 বা 1.5 ফলোয়ার, 1/k আর কি, 100 থেকে 1000 1500, মানে স্যারের পেজ চিনেন আগে। তো কথা হচ্ছে আমি আমার যত্ন করছি, এই পর্যন্ত এসেছি, আপনি যত্ন করলে আসবেন, না আসলে না আসবেন। আর ওখানে একটা কমেন্টের উত্তর দিয়েছিলাম যে 61,000 টাকার ঔষধ, আমি একটা ভাষা বলেছিলাম, জেকে লাইফ স্টাইল জানা অত সহজ না, এই সেন্টেন্সটা আপনারা মনে রাখবেন। জেকে লাইফ স্টাইল যে কি জিনিস এটা আপনারা জানতে পারবেন না। আমি স্যারের ম্যাক্সিমাম ভিডিও দেখেছি, তারপরেও আমার অনেক লেখা আছে এখন পর্যন্ত। আমি 2020 সাল থেকে ভিডিও দেখছি, যে ভিডিও আপলোড হয় একটাও বাদ দিন আমি। তো আর একটা আমার ছোট্ট একটা রুটিন বলে আমি বলবো কখন ভিডিও দেখি। আমি ভোর 5টায় উঠি এখন, প্রতিদিন। এখন আমি তো ঢাকায় আছি 2 দিন থেকে, ওইদিকে ঘুমাইতে একটু দেরি হচ্ছে, কিন্তু ওই 5টার সময় বডি এমনি জেগে উঠছে, ওটা অভ্যাস হয়ে গেছে এমনি। আর ঘুমাইতে দেরি হলে কি হবে? আচ্ছা, ভোর 5টায় উঠে আমি অ্যাজ ইউজুয়াল ওই যে আপনার যে ড্রিঙ্কসটা আছে সকালবেলা যেগুলো আমরা খাই, ওটা খেয়ে আমি মসজিদে চলে যাই, ওখান থেকে এসে এক্সারসাইজের মাঠে চলে যাই। এক্সারসাইজ শেষ করে আমি আমার ফিউচারে একটা স্কুল করবো জেকে লাইফ স্টাইলের উপরে, সম্পূর্ণ জেকে লাইফ স্টাইল ভিত্তিক স্কুল হবে। ওই যেহেতু আমি টিচার, ওই বিষয়ে আমার যথেষ্ট নলেজ আছে আলহামদুলিল্লাহ। তো স্কুলে খানিক সময় দিয়ে বাসায় এসে গোসল করে একটা কফি খেয়ে স্কুলে চলে যাই, গিয়ে বাচ্চাদের সঙ্গে আবার 10 মিনিট লাফাই, তারপরে আমার ক্লাস শুরু হয়। জি, একটা বিরতি আছে ওই 11টার দিকে, তখন আমার ব্রেকফাস্টটা করে নিই। স্কুলে এইভাবে চলে। টিফিনের পরে আমার স্যার ম্যাডামদের আমি এক্সারসাইজ শিখিয়ে দিই। টিফিন আওয়ারের পরে ওখানে ক্লাস কম থাকে, তখন স্যার ম্যাডামদের এক্সারসাইজ শিখিয়ে দিই। তারপরে 4:30টার দিকে বাসায় এসে আমার ওয়াইফের সঙ্গে আমি মাসেল ওয়ার্ক করি, আমার ওয়াইফও করে, আমার বাচ্চারা বাইরে চলে যায় তখন।
আমার ওয়াইফের সঙ্গে মাসেলে ওয়ার্ক করার পরে যদি সূর্য ডুবার আগে সম্ভব হয় খাবার খাই, না হলে সূর্য ডুবার সাথে সাথে সবাই হোল ফ্যামিলি খাওয়ার পরে এশার আজানের জন্য ওয়েট করে, আর ওই সময় কিছু লেখাপড়া করি। এখন হচ্ছে ভিডিও দেখি কখন, ওই যে স্কুল থেকে এসে শুরু করলাম এক্সারসাইজ, এই টিভিতে চলে গেল, স্মার্ট টিভিতে ভিডিও চলছে, এই ভিডিওটা চলবে ততক্ষণ যতক্ষণ আমরা না ঘুমাইতে যাব, যদি শেষ হয়ে যায় আবার টেনে প্রথমে দিয়ে দিব। এইভাবে ভিডিও দেখি আমি, একটা ভিডিও ছাড়ি না, একটা কথা যে কথাটা বুঝতে পারি না আবার রিপিটার শুনি। এখন এর মাঝে আমি ভয়েসে রিপ্লাই দিই যখন সময় পাই তখন। আর একটা কথা আসছিল যে স্যার আপনি মানুষের এই মঙ্গলজনক কথা বলে কাজ করেন, তা আপনার সঙ্গে ফোনে কথা বলতে চাচ্ছি, বেশ কয়েকবার SMS করছি, আপনি ফোনে কথা বলবেন না। তা আপনি আসলে আমি যত ভালো মনে করছিলেন আপনি তত ভালো না। স্যার একটু আগে বললেন যে সবাই আপনাকে ভালো বলবে, এটা মিথ্যা কথা। আপনি সবার কাছে ভালো হতে পারবেন না, কোনোদিনও না আপনি সবার কাছে ভালো হতে পারবেন না। তো ও বলেছে ওর কাছে আমি খারাপ, তাতে তো কোনো আপত্তি নেই। আমার ভিতরে কি আছে একটু জায়গায় আমি জানি, আমি সময় বা না উত্তর দেওয়ার, আমি কিভাবে তাকে সময় দেবো। স্যার একটা কথা বললেন, নিজেকে যদি ভালো না বাসেন তা আপনি ধ্বংস। তা আমি সব কিছু বাদ দিয়ে আগে আমার রুটিন দেখবো, রুটিন দেখে আমি ফিট থাকবো, তবেই তো কাজটা আমি করতে পারবো। আর আমার টার্গেট তো অনেক দূর, বললাম টিল ডেথ আমি এখানে থাকবো, তাহলে আমার চেহারা অন্যরকম করতে হবে, আমার এনার্জি অন্যরকম করতে হবে। আর আমি এই জেকে লাইফস্টাইল স্কুল করবো, তাহলে আমাকে হতে হবে বুলেট ইঞ্জিন। ওই জন্যই আমি আমার চেষ্টাটা আগে করি, মানে আমাকে ঠিক রাখার জন্য এই কাজ করি। এখন একটা কথা বলছি যে বললাম যে একটা ভিডিও আমি বাদ দেই না। আপনি কতগুলো ভিডিও দেখেছেন আপনাকে জিজ্ঞেস করেন, আপনি কতটুকু জেনেছেন? আর আপনার সুস্থতা তো স্যার করে দিতে পারবেন না। আমাকে অনেকে বলছে, কালকে একজন বলছে স্যারের সাথে একটু কথা বলা দেন, তো কি কথা বলবেন, কে এগুলো করেন? তাই না, স্যার এই লাইভে কথা বহু বলছে যে স্যার আমি জেকে লাইফস্টাইল সব মানি, কিন্তু এই সমস্যা সব। একটু আগে বললাম যে জেকে লাইফস্টাইল অত সোজা না, এটা মাথার মধ্যে রাখবেন। আপনি জানবেন, আপনি মানবেন। অনেক কথা বলেছি স্যার, আর কথা বলবেন। অনেক ধন্যবাদ।